দুঃখ পেও না মা, তুমি বড় ভালো মেয়ে, বড় সুলক্ষণা। তোমার মুখের মধ্যে এমন একটা মায়া আছে না, যা দেখলে মন ভালো হয়ে যায়। এই যে দেখো, আমি তোমার বাড়িতে আসবো না করেও চলে তো এলাম, তোমায় এড়াতে পারলাম না। সেটা তো তুমি এ বাড়িতে থাকতে আমাকে রাজি করাতে না চাইলেও থাকছি, সেটা কি তুমি বুঝতে পারছো না মা? আমি আর কিচ্ছু বুঝতে চাই না বাবা। আমার জীবন আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু সেই জীবনই তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে বাবা। তুমি আমায় দূরে ঠেলে দিও না। তুমি শুধু আমাকে মেয়ে বলে স্বীকার করে নাও, তাহলে আমার আর কিচ্ছু চাই না এই পৃথিবীতে, কিচ্ছু চাই না। তারপর সৌরভ, বলো তোমাদের কি প্ল্যান? কিসের প্ল্যান বলুন? আরে জিয়াকে নিয়ে কোথাও ঘুরতে যাবে না? কোনো হানিমুন টানিমুনের প্ল্যান নেই বুঝি? কি করে যাবো বলো তো পিসিমণি? তা না হলে তো আমাদের পাহাড়ে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এই অবস্থাতে তো এখন পাহাড়ে যেতে পারবো না। সৌরভ, তুমি একদিন আমাকেও পাহাড়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলে, মনে পড়ে সৌরভ? সেই একই স্বপ্ন তুমি জিয়াকে দেখাচ্ছ। আমার বেলায় যা করনি, জিয়ার বেলায় অন্তত তাই করো। অত হুড়োহুড়ি করার তো কিছু নেই, বাচ্চাটা হয়ে যাক, শাশুড়ির কাছে রেখে চলে যাবে, অসুবিধে কিছু নেই তো। যদি তুমি আমাকে অবিশ্বাস করেছো, তোমার অবিশ্বাসের যন্ত্রণা আমি শেষ হয়ে যাচ্ছি প্রতিদিন। তুমি আমাকে অবিশ্বাস করে দূরে সরে গেছো, তুমি আমার জীবনটাকে ঘুরিয়ে দিলে। তোমার অবিশ্বাসের ধাক্কায় আমার জীবন এক নিমিষে বদলে গেল। ক্রমশ হয়তো একদিন এই পরিচয়টাই আমার সত্যি হয়ে থাকবে। যদিও আমি নিজের মনে জানি আমি কোনোদিনই জিয়া মেয়েটাকে নিজের স্ত্রী বলে ভাববো না, ভাবতে পারবো না। জিয়া কার সঙ্গে নষ্টামি করে এই বাচ্চা এনেছে তা আমি জানি না। অন্যের বাচ্চার দায়িত্ব নিয়ে হয়তো সারা জীবন বাস করতে হবে আমাকে। সব তোমার জন্য সাজি, সব তোমার জন্য। তুমি আমাকে এইভাবে অপমান করেছো, এইভাবে কষ্ট দিয়েছো, তাই আজ আমিও তোমাকে ছেড়ে দেব না। না, আমি তো বলেইছিলাম যে এর মধ্যেই কোথাও একটা অন্তত গাড়ি নিয়ে পুরীটা ঘুরে আসি। মা বলছেন যে এই সময় গাড়িতে জার্কিং হলে সমস্যা হতে পারে, তাই নালে। ভালো গাড়ি হলে তো জার্কিং হয় না জিয়া, তোর বরের তো পয়সা আছে। তোর বরকে বল ভালো কোনো গাড়িতে তোকে পুরীতে নিয়ে যেতে, যাতে তুই জার্কিংটা ফিলই করতে পারবি না। আর যদি অসুবিধে থাকে বা টাকা পয়সা অত খরচ করার ইচ্ছে না থাকে, তাহলে আমাকেও বলতে পারিস, আমি হেল্প করে দেবো। বিয়ের পরে হানিমুনে যাবি না এটা কি করে হতে পারে? হানিমুনও তো বিবাহিত জীবনের একটা অঙ্গ, তাই না? জি, আমরা কিন্তু বলিনি যে আমরা বেড়াতে যাব না, বরং আমি বলেছি যে আমাদের ইচ্ছেই আছে। মা আপাতত বারণ করেছেন, কয়েকটা দিন পরে আমরা যেতেই পারি। ইনফ্যাক্ট ডাক্তারবাবু বলেছেন যে কয়েকটা দিন গেলে তোমার গাড়ি চড়ার বিপদটা কেটে যাবে। এমনও হতে পারে যে আমরা আরও দূরে কোথাও গেলাম, ফ্লাইটে করে গেলাম, হতেই পারে। বাহ, ভেরি গুড, দ্যাটস ভেরি গুড জিয়া। এটাই তো চাই। তুই বাচ্চা মেয়ে, তুই বিয়ের পর ঘুরবি ফিরবি বেড়াবি, হই হুল্লোড় করবি, তবেই না তোকে মানাবে। হ্যাঁ, আরে তোর বর তো দেখছি কিচ্ছু খাচ্ছে না, মানে বেড়াতে যাওয়ার আনন্দে এতটাই মশগুল যে খাবার যে মুখেই উঠছে না। বরকে খেতে বল জিয়া। ও তো এরকম কম কম খায়। আমার সাথে তো বাড়িতে এই নিয়ে রোজ অশান্তি হয় ওর সঙ্গে। তারপর তো আমি ওকে মাথা দিব্যি দিই, ওকে বলি তুমি যদি এরপর না খাও তাহলে আমিও খাবো না। এই নিয়ে রোজ হয়, তারপরেও খায়। মা, তাই নাকি?
তাহলে এখানে বলছিস না যে? কাকে দেখে লজ্জা পাচ্ছিস? বাড়ির বড়দের দেখে নাকি আমাকে দেখে? না না, লজ্জা কিসে? এই তুমি খাচ্ছ না কেন বলো তো? দেখছো সবাই কিরকম রাগ করছে। খাও, আর একটু খেয়ে দেখো দিভাই কেমন রান্না করেছে। দিভাই না বলে কিন্তু পারছি না, রান্নাটা দারুণ হয়েছে। সাজি তো আজকাল বাড়ির কাজের লোকের জায়গাটা নিয়ে নিয়েছে। অফিস কামাই করে বসে বসে রান্না করলো। আমি বুঝতে পারি না। আরে বৌদি ওভাবে কেন বলছো? ও বেচারি কি করবে বলো? রোজ কি আর অফিস যেতে ভালো লাগে? ও জানে যে আজকে জিয়া সৌরভ আসবে। হাজার হোক জিয়া তো সাজির বোন, ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করেছে ওকে। তাই ওর ইচ্ছে হয়েছে হয়তো যে ওকে আর সৌরভকে যত্ন করে খাওয়াবে, তা হবে, তাই জন্যই ও ছুটি নিয়েছে আজকে। আর কোয়েলকেও দেখো না, সাজির ওপর ছেড়ে দিয়ে কিরকম নিশ্চিন্ত হয়ে বসে আছে। এতক্ষণ বেরিয়েছিল, এখন বাড়ি ফিরেছে, মাথায় এত যন্ত্রণা, উঠতেই পারছে না, ওষুধ খেয়ে শুয়ে আছে জানো। এখন তো সবই সাজির হাতে, তাই না? পুপুল কোথায় পিসিমণি? পুপুল তো এবার বসে পড়তে পারতো। আরে বলতে পারবো না রে, ওকে ডাকলাম তো, বললো নিচে আসছি। আমি তো ভেবেছিলাম যে দাদা ভাই আর সৌরভ একসঙ্গেই খাবে, শুধু আমরা দুজন খাচ্ছি আর তোমরা কিছু খাচ্ছ না, কিরকম লাগে বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা পিসিমণি তোমরা এবার শুরু করে দাও, আমি জাস্ট। আই সাজি, তুইও তো কিছু খাসনি রে। তুমি বসে পড়ো। আমি কি করে বসবো মা? নতুন জামাই খাচ্ছে, নতুন জামাই বিয়ের পরে এই প্রথম, ওদেরকে ভালো করে দেখভাল করতে হবে না? অবশ্য তুমি তো আবার এইসব কাজে কোনোদিনই এক্সপার্ট না, তুমি হয়তো বুঝতেই পারবে না যে নতুন জামাইকে কতটা ভালো করে দেখাশোনা করা দরকার, ওদের খাওয়া দাওয়ার কতটা যত্ন করা দরকার। দিভাই বলছিলাম কি, এখন তো সব যা দেবার হয়ে গেছে, তাহলে তুই এবার বস না। ধুর বোকা, তাই কখনো হয়? জামাইয়ের যদি কিছু দরকার হয়, তারপরে ধর হাত ধোয়ার জল, পান। সৌরভ, তুমি পান খাও নাকি? খাক না খাক, দেহটা দস্তুর জিয়া, দিতে তো হতোই। আমায় ডেকেছিলে কেন? আরে পুপুল, তোকে কখন ডাকলাম আর তুই এখন এলি? আরে খেতে বস না, দেখ বাড়ির একমাত্র জামাই খাচ্ছে, একা একা খাবে, একটু সঙ্গ দে ওকে। যখন বাবা কাকা নেই তখন তোকে তো করতে হবে এসব, না? তুই এখানে কি করছিস দিদি? কেন? খেতে দিচ্ছি। কেন তুই ছাড়া বাড়িতে খেতে দেওয়ার কেউ নেই? অনেকেই আছে পুপুল, কিন্তু আমার নিজেরই খেতে দিতে ইচ্ছে করছে। আরে বাবা, বিয়ের পরে আমার ছোট বোন প্রথম বাপের বাড়িতে এসেছে, তাও আবার সঙ্গে বরকে নিয়ে। ওদের একটু যত্নার্থী করতে হবে না? হাজার হোক আমি তো বড় দিদি রে। লজ্জা বলে তোর আর কিছু বাকি নেই দিদি। এত নির্লজ্জ তুই কবে হলি? কি দেখাতে তুমি আমাকে এখানে ডেকে নিয়ে এলে? আর কি এমন দরকার ছিল যে মৃত বাবার নাম করে আমাকে এখানে ডেকে আনতে হলো? আরে আপনি এত উত্তেজিত হয়ে কথা বলছেন কেন? এত বকছেন কেন মেয়েটাকে? মেয়েটা বড় ভালো মেয়ে।